আমি সর্বপ্রথম বলেছিলাম যে বাংলাদেশে এখনো ক্যাপাসিটি বিল্ড আপ হয়নি। যেহেতু ক্যাপাসিটি বিল্ড আপ হয়নি, সেহেতু 6 বছর পিছিয়ে দেওয়া হোক। এবং এটা আমি যখন পত্র পত্রিকায় লিখি, পরে দেখলাম ব্যবসায়ী মহল এটা নিয়ে বেশ উদ্বুদ্ধ হয়েছে। আসলে যেটা হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা, একটু আগে যে ভাইয়া যে কথাগুলো বলেন, প্রত্যেকটা কিন্তু কাউন্টার ব্যবস্থা আছে। কোনো ব্যবস্থাই নেই। আমি একটা উদাহরণ দিই। 18 কোটি মানুষের দেশ, সেখানে 23 লাখ মাত্র ট্যাক্স দেয়। তাহলে 23 লাখ লোক একটা 18 কোটির দেশে, 23 লাখ লোক কি করে কিভাবে ট্যাক্স দেয়? এটা অসম্ভব একটা ব্যাপার। 2 নাম্বার, গতবার সরকার পরিবর্তিত হয়েছে। সরকার পরিবর্তনের সময় আমরা শুনেছি 2,49,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। পরবর্তীতে সিপিডির একটা হিসেবে দেখলাম 5,00,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। পরে বেসেল থ্রিতে দেখলাম 7,49,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। তার মানে কি, ব্যবসায়ীরা বিগত সরকার যাওয়ার পর সুযোগ নিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করছে না। আমি ব্যবসায়ীদের সম্মান করে বলতেছি, তারা দয়া করে, যারা দুষ্টু ব্যবসায়ী তাদেরকে তো আইনের আওতায় নেওয়া হচ্ছে, কিন্তু যারা ভালো ব্যবসায়ী আছে তারা কেন তাদের ঋণ খেলাপি বজায় রাখতেছে? কারণ ব্যাংক বাঁচলে তো তারাও বাঁচবে। ব্যাংকের লোন তো তারা নিচ্ছে, তাহলে তারা লোন কেন পরিশোধ করছে না? যদি তা না হয়, তাহলে আমরা যতই ঢেলে দেই, কোনোদিন আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হবে না। আমরা এলডিসি থেকে উত্তোলন করতে পারবো না। আমি এইগুলো মনে করি। আমি সর্বপ্রথম ঘোষণা করছিলাম যে আমাদের অ্যাটলিস্ট 6 ইয়ার্স, কারণ আমার মরালিটি, এথিক্স, এই দুটো জিনিস এখানে কাজ করতে হবে। যে আমি আমার জননীর জন্মভূমি স্বর্গদপীয় গরিষী, আমি অর্থনীতির ছাত্র হিসেবে বলছি যে আমাদের জীবনে আমরা যদি এলডিসি উত্তোলন করতে চাই, তাহলে প্রত্যেকটা জায়গায় কাউন্টার ব্যবস্থা রাখতে হবে। কিন্তু আমার ব্যাংকের ঋণ সময় মতো দিতে হবে, আমার ট্যাক্স ঠিক মতো দিতে হবে, আমার ঋণ খেলাপি কমাতে হবে। তারপর ইকোনমিক ভার্নাবিলিটি, শিক্ষার মান বাড়াতে হবে। আপনাকে একটা মজার কথা বলি, সরকার বলে যে আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে। আমরা শিক্ষার মান উন্নত করতে চাই এবং সরকার থেকে সহযোগিতা করা হয়। অথচ মজার কথা, যখন আমাদের ইন্টারন্যাশনালাইজেশনের প্রক্রিয়ায় আমরা চলে আসি, আমরা যখন বিদেশে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে একটা রিসার্চ করি 2 বছর 3 বছর লাগিয়ে, সেটা স্কুপাস ইন্ডেক্স জার্নালে অথবা এবিসিসি এ জার্নালে, যেটা ইন্টারন্যাশনাল সমান পর্যায়ে পড়বো, আমি একজন হার্ভার্ড প্রফেসরের সমান, তখন সেখানে পাঠাতে যাই, তখন আমি যাই দেখি ব্যাংকে আইদার 20% ট্যাক্স দিতে হয়। আচ্ছা ভাই, আমি কয় টাকা বেতন পাই? আমি তারপর আবার বিদেশে, এটা তো আমার দেশের জন্য সুনাম নিয়ে আসবে। আমি যে রিসার্চটা করেছি সেটার জন্য আমাকে যদি 20% ধরেন, আমার যদি 40,000 টাকা হয়, হ্যাঁ, তাহলে 40,000-এর উপর 8,000 টাকা আমি দিয়ে দিচ্ছি ট্যাক্স। আবার সুইফট কোর্স আছে। তার ফলে আমি দেখি কি, অনেকে পেপ্যালের মাধ্যমে পারে, অথচ পেপ্যাল হচ্ছে নিষিদ্ধ বাংলাদেশের জন্য। সো আমি যখন অফিসিয়াল চ্যানেলগুলো ব্যবহার করব, সেখানে যাতে যারা সৎ তাদের জন্য ব্যবস্থা থাকে, সেই কথাটাই কিন্তু বর্তমান সরকার বারবার বলতেছে। এই জন্যই কিন্তু এনবিআর-কে বিভক্ত করতে চেয়েছিল, যে এনবিআর যারা নীতিমালা প্রণয়ন করে তারাই আবার টাকা উদ্ধার করে। অ্যাট দ্য সেম টাইম আমার দেশে অনেক ব্যবসায়ীরা, তারা নির্দিষ্ট সময়ে শ্রমিকদের বেতন দিতে পারে না, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক। কিন্তু আমরা যদি হাদিস দেখি, সেখানে বলেছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার টাকা পরিশোধ করতে হবে। আর যেটা বলা হচ্ছে সেটাও সত্য, যে আমার জিএসপি ফ্যাসিলিটিস আমেরিকা বন্ধ করে দিয়েছে, কিন্তু অন্যান্য দেশে তো জিএসপি ফ্যাসিলিটিস আছে, সেখানে নাই। কিন্তু আমার তো সেই রকম একটা স্ট্রং বডি লাগবে যারা জিএসপি প্লাসের জন্য চেষ্টা করবে। এখন আপনি বলেন, আমাদের দেশে জিএসপি প্লাসের জন্য অর্থনীতিবিদদের সমন্বয়ে কারা কারা কাজ করতেছে? আমরা তো তাদের কোনো কাজ করার নমুনা দেখতেছি না, বরং মুখে বড় বড় কথা বলতেছে আমরা জিএসপি প্লাস আনবো, সেটা আনবো। এবং এমন কথাও আমি শুনছি কয়েকদিন আগে, আমরা মানে আপনার কথায় আমরা বুঝতে পারছি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যে উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল সেগুলো আসলে নেওয়া হয়নি আপনার কাছে। পরবর্তীতে আমি আবার অবশ্যই না হয়নি গত 5 বছরে।